মৃদু হাসল হোমস। এ বিষয়ে আমি বিজ্ঞ পরীক্ষক। বলতে বলতে সে আর একটা সিগারেট তুলে নিল বাক্স থেকে। এটা তার 4 নম্বর সিগারেট। তার সদ্য শেষ হওয়া সিগারেটের অংশটা দিয়ে নতুন সিগারেটটা ধরিয়ে নিয়ে সে বলল, জেলা ঝামেলায় ফেলে আপনাকে আর বিরক্ত করব না প্রফেসর। আমি আগেই শুনেছি খুনের সময় আপনি শয্যায় ছিলেন এবং এই সম্পর্কে কিছুই জানেন না। শুধু একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, ছেলেটা মরবার সময় বলে গিয়েছিল প্রফেসর সেই মেয়েটা, এই সম্বন্ধে আপনি কিছু ভেবেছেন কি? মাথা নাড়ালেন প্রফেসর। বললেন, সুসান পল্লী অঞ্চলের মেয়ে। এ শ্রেণীর মেয়েদের অবিশ্বাস্য রকমের নির্বুদ্ধিতার কথা তো আপনার জানা নয়। হ্যাঁ, আমার মনে হয় অন্তিম সময় বেচারা স্মিথ প্রলাপের ঘোরে পিড়পিড় করে অবদ্ধ অস্পষ্ট কিছু বলে গেছে, আর এই মেয়েটা তাকেই সাজিয়ে গুছিয়ে একটা অর্থহীন খবর তৈরি করে নিয়েছে। আচ্ছা, তাই খুনটা সম্বন্ধে আপনার নিজের কোনো ব্যাখ্যা? খুন বোধহয় নয় মিস্টার হোমস, দুর্ঘটনা। শুধু আপনাকেই বলতে সাহস পাচ্ছি, এটা আত্মহত্যা। অনেক রকমের লুকোনো কষ্ট থাকে তো তরুণদের মনে, হৃদয় সম্পর্কিত অনেক ব্যাপার। হ্যাঁ, কোনোদিনই সেসব আমরা জানতে পারিনি। খুনের চাইতে বরং এই ধারণাটার খানিকটা মানে আছে। কিন্তু চশমাটা? নেহাতি ছাত্র আমি, শুধু স্বপ্নই দেখি। বাস্তব জীবনের সমস্যা ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নেই। তবুও আমরা জানি ভালোবাসার পরিণতি মাঝে মাঝে বড় বিচিত্র আকার ধারণ করে। সে যাই হোক, আর একটা সিগারেট নিন। এই জিনিস এরকম সমাদর পাচ্ছে দেখলেও আনন্দ। হাত পাখা, দস্তানা, চশমা, এইসব জিনিসের মধ্যে কে যে কোন জিনিসটা নিয়ে যাবে আর কোনটা রেখে যাবে তা কি কেউ বলতে পারে? এই ভদ্রলোক ঘাসের ওপর পায়ের ছাপের কথা বলছিলেন, কিন্তু যাই বলুন, ও বিষয় ভুল হওয়াটা খুবই সহজ। আর ছুরি পড়ে যাওয়ার সময় অনায়াসেই তা দূরে ছুঁড়ে ফেলে দিতে পারে হতভাগা স্মিথ। সম্ভবত ছেলে মানুষের মতো কথা বলছি আমি, কিন্তু আমার মতে নিজের হাতেই নিয়তির বিধান মেনে নিয়েছে ওই লবি স্মিথ। থিওরিটা হোমসের মনে ধরেছে মনে হলো। সিগারেটের পর সিগারেট ধ্বংস করে চিন্তামগ্ন মুখে তন্ময় হয়ে বেশ কিছুক্ষণ ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত পায়চারি করলো। তারপর বলল, প্রফেসর কোরাম, বিউরোর মধ্যে কবার্ডে কি ছিল বলুন তো? চোরের উপকারে আসার মতো কিছু ছিল না। পারিবারিক কাগজপত্র, স্ত্রীর চিঠি, ইউনিভার্সিটির দেওয়া সম্মানপত্র, ডিপ্লোমার কাদা, এইসব। হ্যাঁ, চাবি, নিজেই দেখে আসুন। চাবিটা তুলে নিয়ে মুহূর্তের জন্য একবার দেখে নিল হোমস, তারপরই ফেরত দিয়ে দিল প্রফেসরের হাতে। না, বিউরো গেটে কিছু কাজ হবে বলে মনে হয় না আমার। আমি বরং বাগানে গিয়ে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে দেখি সমস্ত ব্যাপারটা। আপনার এই আত্মহত্যা থিওরি নিয়ে কিছু বলা দরকার। অনেক উৎপাত করে গেলাম, ক্ষমা করবেন প্রফেসর। লাঞ্চের আগে আর বিরক্ত করবো না আপনাকে। ঠিক 2টোর সময় আবার আসবো আমি। এর মধ্যে যদি কিছু ঘটে তো রিপোর্ট দিয়ে যাব। আশ্চর্য রকম অন্যমনস্ক দেখলাম হোমসকে। বেশ কিছুক্ষণ নীরবে আমরা পায়চারি করতে লাগলাম বাগানের পথের এই মোড় থেকে ও মোড় পর্যন্ত। তারপর আমি জিজ্ঞেস করলাম, সূত্র পেয়েছ নাকি? তা নির্ভর করছে আমি যে সিগারেটগুলো খেয়ে এলাম তার ওপর। এমনও হতে পারে যে আগাগোড়াই ভুল করছি আমি, কিন্তু সেটা করছে কি না ওই সিগারেটগুলোই আমায় দেখিয়ে দেবে। আমি বললাম, আরে হোমস, তুমি জানছো কি করে যে? আরে দাঁড়াও, নিজের চোখেই দেখবে সব, না হলে কোনো ক্ষতি নেই। চোখের ডাক্তারের ক্লু তো হাতেই রয়েছে, ফিরে এসে তাই দিয়েই কাজ চালানো যাবে এখন। কিন্তু সোজা পথ যখন দেখতে পেয়েছি তখন তার সুযোগ আমি নেবই। এই যে মিসেস মার্কার, মিনিট 5 কথা বলা যাবে? এর আগে আমি হয়তো বলে থাকতে পারি যে ইচ্ছে করলে আশ্চর্য উপায় মেয়েদের চিত্ত জয় করতে পারত হোমস, এবং অনায়াসে অতি অল্প সময়ের মধ্যে তাদের আস্থাভাজন হয়ে উঠত সে। এক্ষেত্রে 5 মিনিট বললেও দেখলাম তার অর্ধেক সময়ের মধ্যেই মিসেস মার্কারের বিশ্বাসের পাত্র হয়ে উঠেছে ও, এবং এমন ভাবে গল্প করতে শুরু করে দিয়েছে যেন কত বছর ধরেই তার সঙ্গে পরিচয় হোমসের। হ্যাঁ মিস্টার হোমস, আপনি যা বললেন তা সত্যি। দারুণ সিগারেট খান উনি, সারাদিন তো বটেই, এমনকি কখনো কখনো রাত্রেও। একদিন সকালে ওর ঘরটা আমি দেখছিলাম স্যার। কি বলবো, দেখলে পরে আপনারও মনে হতো যেন লন্ডনের কুয়াশা দেখছেন। এচারি মিস্টার স্মিথও সিগারেট খেতেন, তবে প্রফেসরের মতো এতটা খারাপ স্মোকার উনি ছিলেন না। ওর স্বাস্থ্য, এত সিগারেট খেয়ে না জানি ওর স্বাস্থ্যের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে। কিন্তু এতে খিদে নষ্ট হয়ে যায় যে। তা হবে, আমি অবশ্য এসব কিছু বুঝি না স্যার। আমার তো মনে হয় খাওয়ার সময় খুব অল্প খান প্রফেসর, তাই নয় কি? ঠিক নেই, কখনো বেশি কখনো কম। আমি বাজি ফেলে বলতে পারি, আজ সকালে ব্রেকফাস্ট উনি খাননি,
তাছাড়া যে পরিমাণে সিগারেট খেতে দেখলাম, ওর পরে লাঞ্চও হবেন না। হুম, সবই ভুল বললেন স্যার। আজ সকালেই তো আশ্চর্য রকমের বেশি ব্রেকফাস্ট খেয়েছেন উনি। এরকম খাওয়া খেতে আগে তাকে দেখেছি বলে তো মনে পড়ে না। লাঞ্চের জন্য একটা পুরো ডিশ ভর্তি কাটলেটের অর্ডারও করেছেন উনি। আমি তো নিজেই অবাক হয়ে গেছি ওর খাওয়া দেখে। গতকাল এ ঘরে এসে মেঝের উপর মিস্টার স্মিথের দেহ দেখার পর থেকে খাবারের দিকে তাকাতেও পারছি না আমি। যাকগে, সব রকম মিশিয়েই তো এই সংসার। তাই বুঝি এত কাণ্ডের পরেও খিদে মরতে দেননি প্রফেসর। সারা সকালটা বাগানে হাওয়া খেয়েই কাটিয়ে দিলাম। স্ট্যানলি হপকিন্স গ্রামে গেছিল। আগের দিন সকালে চ্যাথাম রোডে একজন অজ্ঞাত স্ত্রীলোককে কয়েকজন ছেলে মেয়ে দেখেছিল এমন একটা গুজব ছড়িয়ে পড়ায় খোঁজ করতে গেছিল ও। আর আমার বন্ধুটিকে দেখে মনে হচ্ছিল যেন তার সমস্ত উৎসাহ উদ্দীপনা এক ফুৎকারে মিলিয়ে গেছে শূন্যে। এরকম ভাবে মনমরা হয়ে কোনো কেস নাড়াচাড়া করতে ওকে আমি দেখিনি। এমনকি হপকিন্স এসে যখন খবর দিল যে হোমসের বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায় এমন একজন চশমা পরা স্ত্রীলোককে আগের দিন সকালে বাচ্চারা সত্যি সত্যি দেখেছে চ্যাথাম রোডে, তখনও তার মনে কোনো রকম নিবিড় আগ্রহের সঞ্চার হয়েছে বলে মনে হলো না। বরং তার বেশি মনোযোগ দেখা গেল সুজানের আনা খবরে। লাঞ্চের সময় সুজানই পরিবেশন করছিল আমাদের। নিজে থেকেই খবরটা দিল সে। গতকাল মিস্টার স্মিথ বোধহয় বেরিয়েছিল কিছুক্ষণের জন্য। খুন হওয়ার আধ ঘন্টা আগে সে ফিরে এসেছিল। এ খবরের সঙ্গে আসল ঘটনার কি সম্পর্ক তা আমি বুঝতে পারলাম না, কিন্তু বেশ বুঝলাম আগে থেকেই মস্তিষ্কের মধ্যে গড়ে নেওয়া অসাধারণ ছকের মধ্যে এ খবরটাকেও বেমালুম জোড়া লাগিয়ে দিল হোমস। হঠাৎ চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বাড়ির দিকে তাকালো। জেন্টলম্যান, 2টো বাজে। এবার ওপরে গিয়ে আমাদের প্রফেসর বন্ধুর সঙ্গে বসে এই ব্যাপারটার ফয়সলাটা করে ফেলা যাক। সবে লাঞ্চ শেষ করেছিলেন বৃদ্ধ প্রফেসর। খালি ডিশগুলো দেখেই বুঝলাম মিসেস মার্কার তার চমৎকার ক্ষুধা সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তা সত্য। ধবধবে সাদা কেশর দুলিয়ে ঝকঝকে চোখের জ্বলন্ত দৃষ্টি আমাদের ওপর রাখতেই তাকে দেখে মনে হলো যেন সত্যিই কোনো ঐন্দ্রজালিকের মূর্তি দেখছি। চিরন্তন সিগারেটটা তখনও ধোয়া ছড়াচ্ছিল তার মুখে। পোশাক পরিবর্তন করে আগুনের পাশে হাতলওয়ালা একটা চেয়ারে বসেছিলেন উনি। তারপর মিস্টার হোমস রহস্যের সমাধান করতে পারলেন বলে পাশের টেবিলে রাখা সিগারেটের মস্ত বড় টিনটা এগিয়ে দিলেন হোমসের পানে। সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিল হোমস এবং হাতে ঠোকাঠুকি লেগে টেবিলের কিনারায় উল্টে গেল বাক্সটা। মিনিট খানেক কি মিনিট দুয়েকের জন্য প্রত্যেকেই হামাগুড়ি দিতে লাগলাম কার্পেটের ওপর এবং ছড়ানো সিগারেটগুলো উদ্ধার করে আনতে লাগলাম। উঠে দেখলাম চকচক করছে হোমসের 2 চোখ এবং রঙের ছোঁয়া লেগেছে গালে। হ্যাঁ, বলল হোমস, এই রহস্যের মর্মোদ্ঘাটন আমি করে ফেলেছি। সবিস্ময়ে তাকিয়ে রইলাম আমি আর স্ট্যানলি হপকিন্স। জিঘাংসার নিষ্ঠুর দাঁত খিচুনির মতোই একটা ছায়া দুলে উঠল বৃদ্ধ প্রফেসরের রুগ্ন মুখের রেখায় রেখায়। সত্যি বাগানের মধ্যে নাকি? না, এখানে। এখানে? কখন? এই মুহূর্তে। নিশ্চয়ই ঠাট্টা করছেন মিস্টার শার্লক হোমস। বলতে বাধ্য করছেন আমায়। এতখানি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এইভাবে আপনার কথা বলা শোভা পায় না। আমার যুক্তির মধ্যে প্রতিটি অংশ আমি নিজে জোড়া লাগিয়েছি এবং প্রতিটি জোর আমি পরখ করে দেখেছি। প্রফেসর কুরাম, আমার হিসেব নির্ভুল। আপনার মোটিভ কি অথবা এই অদ্ভুত ব্যাপারে কি কি চরিত্রে আপনি অভিনয় করেছেন তা এখনো বলতে পারছি না আমি, কিন্তু খুব সম্ভবত মিনিট কয়েকের মধ্যেই আপনার মুখেই তা শুনতে পাবো। এর মধ্যে অতীতের ঘটনাগুলো জোড়াতালি দিয়ে খাড়া করছি আপনার সামনে এবং করছি আপনারই ভালোর জন্য। সব শোনার পর ধরতে পারবেন কোন কোন তথ্যগুলো এখনো আমার দরকার। গতকাল আপনার পড়ার ঘরে প্রবেশ করেছিলেন এক ভদ্র মহিলা। আপনার বিরুদ্ধে রাখা বিশেষ কতগুলো দলিল দস্তাবেজ হস্তগত করার জন্যই তিনি এসেছিলেন। সঙ্গে এনেছিলেন তার নিজের চাবি। আপনার চাবি পরীক্ষা করে দেখলাম বার্নিশের ওপর আঁচড় কাটার যে সামান্য বিবর্ণতা ফুটে ওঠা উচিত আপনার চাবিতে তা নেই। কাজেই এই কাজে আপনি কোনো সাহায্য করেননি। প্রমাণ যা পাচ্ছি দেখে বুঝেছি উনি এসেছিলেন আপনার অজ্ঞাত সারে আপনার কোনো জিনিস সরিয়ে নিয়ে যেতে। কোটের ফাঁক দিয়ে ধোঁয়ার মেঘ ছাড়লেন প্রফেসর। বললেন, ভেরি ইন্টারেস্টিং। আর কিছু বলার আছে আপনার? ভদ্র মহিলার অস্তিত্ব যখন আবিষ্কার করেছেন তখন তিনি গেলেন কোথায় তাও নিশ্চয়ই বলতে পারবেন। চেষ্টা করব। প্রথমেই বলি, আপনার সেক্রেটারি তাকে পাকড়াও করতেই উনি তার কবলমুক্ত হওয়ার জন্য তাকে ছুরি মারেন। এ বিপর্যয়কে একটা শোচনীয় দুর্ঘটনা ছাড়া আর কিছু বলতে রাজি নই আমি, কারণ আমার বিশ্বাস এরকম মারাত্মক চোট দেওয়ার ইচ্ছে নিয়ে ছুরি চালাননি ভদ্রমহিলা। গুপ্তহত্যা যে করতে আসে
সে কখনো খালি হাতে আসে না, অস্ত্র নিয়েই আসে। আর এই খুন খারাপি দেখেই দারুণ আতঙ্কে অভিভূত হয়ে পড়েন তিনি। পাগলের মতো এই শোচনীয় জায়গা থেকে ছুটে বেরিয়ে যান বাইরে, কিন্তু দুর্ভাগ্যবশত ঝটাফটি করার সময় ওর চশমাটা খোয়া যায়। দৃষ্টিশক্তি তার অতি ক্ষীণ এবং দূরের জিনিস একেবারেই দেখতে পান না বললেই চলে। তাই চশমা হারিয়ে সত্যি অসহায় হয়ে পড়েন ভদ্রমহিলা। করিডোর দিয়ে দৌড়তে লাগলেন উনি। ভেবেছিলেন এই পথ দিয়েই ঘরে ঢুকেছিলেন আসবার সময়। একই রকম দেখতে নারকেল দড়ির বাদুর বিছানা ছিল দুটো করিডোরেই। যখন বুঝলেন যে ভুল পথে এসেছেন, তখন খুবই দেরি হয়ে গেছে এবং পিছিয়ে যাওয়ার পথও বন্ধ। এরকম পরিস্থিতিতে কি করা উচিত তার? যে পথে এসেছেন সে পথে যাওয়া সম্ভব ছিল না। যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। এগিয়ে যেতে হবে, যাই থাকুক সামনে। এগিয়ে গেলেন উনি। কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে একটা দরজা ঠেলে খুলে ফেলতেই এসে পড়লেন আপনার ঘরে। হাঁ করে বিস্ফারিত চোখে বিহবল ভাবে হোমসের পানে তাকিয়েছিলেন বৃদ্ধ প্রফেসর। বিস্ময় আর ভয় যেন পাশাপাশি কেটে বসে গিয়েছিল তার ভাবব্যঞ্জক মুখের রেখায়। হোমসের কথা ফুরোতেই জোর করে দুই কাঁধ ঝাঁকিয়ে হাসিতে ভেঙে পড়লেন উনি। চমৎকার মিস্টার হোমস, আগাগোড়া সুন্দর বলে গেলেন, কিন্তু আপনার এই অতি আশ্চর্য থিওরিতে ছোট্ট একটা কাঁটা থেকে গেছে যে আমি নিজে হাজির ছিলাম এ ঘরে। সারাদিনের মধ্যে একবারও বাইরে যাইনি। তা আমি জানি প্রফেসর কোরাম। তাই আপনি কি বলতে চাইছেন যে বিছানায় শুয়ে থেকেও ঘরে একজন মহিলা ঢুকেছিলেন কিনা তা আমি জানতে পারিনি? আমি তা বলিনি। আপনি জানতেন তিনি ঘরে ঢুকেছেন, তার সঙ্গে কথা বলেছিলেন, তাকে চিনতেও পেরেছিলেন, আর তাকে গা ঢাকা দিতে সাহায্য করেছিলেন। আবার অট্টহাস্য করে উঠলেন প্রফেসর। বিছানা ছেড়ে দাঁড়িয়ে উঠেছিলেন উনি। কয়লার মতো জ্বলছিল তার দু চোখ। আপনি পাগল! চিৎকার করে ওঠেন তিনি। পাগলের মতো কথা বলছেন আপনি? আমি তাকে পালাতে সাহায্য করেছি। কোথায় তিনি? ওইখানে, বলে ঘরের কোণে একটা উঁচু বুককেসের দিকে আঙুল তুলে দেখালো হোমস। আর ভয়ের একটা স্রোত ভেসে গেল প্রফেসরের ভয়ঙ্কর মুখের ওপর দিয়ে। দুই হাত শূন্যে তুলে ধপ করে উনি বসে পড়লেন চেয়ারে। ঠিক সেই মুহূর্তে বোঁ করে একটা কবজার ওপর ঘুরে গেল বুককেসটা এবং তীর বেগে ঘরে ঢুকে পড়লেন একজন স্ত্রীলোক। আপনি ঠিক বলেছেন। অদ্ভুত বিদেশি গলায় চিৎকার করে উঠলেন মহিলা। আপনি ঠিক বলেছেন, এই যে আমি। ধুলোয় তিনি বাদামি হয়ে উঠেছিলেন। গোপন জায়গার দেওয়ালের মাকড়সার চালে আচ্ছন্ন হয়ে গেছিল আপাদ মস্তক। কালিঝুলির ছাপ তার মুখেও লেগেছিল। কোনো মতেই সুশ্রী বলা চলে না তাকে। হোমস যেরকম বর্ণনা দিয়েছিল তার চেহারার, হুবহু সেসব বৈশিষ্ট্য দেখলাম তার দেহে, চোখে, মুখে। বাটির মধ্যে ছিল আরো একটি বৈশিষ্ট্য, দীর্ঘ আর জেদি ঠোঁট। খানিকটা স্বাভাবিক প্রায় অন্ধতার জন্যে আর খানিকটা অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসার জন্য চোখ মিটমিট করে আশেপাশে তাকাচ্ছিলেন উনি। দেখতে চেষ্টা করছিলেন আমরা কে এবং কোথায় রয়েছি। এসব অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু একটা বনেদিয়ানার ছাপ ফুটে উঠেছিল ভদ্রমহিলার চেহারায়। উদ্ধত চিবুকে সাহসিকতায় আর উন্নত শিরে। দেখলেই সম্ভ্রম বোধ জাগে, যেন বাধ্য করে শ্রদ্ধা আর প্রশংসা জানাতে। স্ট্যানলি হপকিন্স তার বাহুর ওপর হাত রেখে বন্দী হিসেবে দাবি করল তাকে, কিন্তু আলতোভাবে ওকে সরিয়ে দিলেন ভদ্রমহিলা। এমন কর্তৃত্বব্যঞ্জক মর্যাদার সঙ্গে সরিয়ে দিলেন যে অবাধ্য হতে সাহস করল না হপকিন্স। চেয়ারে এলিয়ে পড়েছিলেন বৃদ্ধ প্রফেসর। দারুণ আক্ষেপে কেঁপে কেঁপে উঠছিলেন তিনি। কুচকি উঠেছিল তার মুখের প্রতিটি মাংসপেশি। উদ্বিগ্ন চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন উনি ভদ্রমহিলার পানে। হ্যাঁ স্যার, আমি আপনার বন্দী, বললেন ভদ্রমহিলা। কবজির মধ্যে থেকে সব শুনেছি। আপনারা যা জেনেছেন তা সত্য। সব স্বীকার করছি আমি মেরে ফেলেছি যুবকটিকে। কিন্তু আপনাদের মধ্যে যিনি বললেন এ হত্যা নিছক দুর্ঘটনা, তার ভুল হয়নি। আমিও জানতাম না। যে জিনিসটা বাগিয়ে ধরেছিলাম তা একটা ছুরি। মরিয়া হয়ে টেবিলের ওপর থেকে যা হয় একটা তুলে নিয়ে ছেলেটিকে এক ঘা বসিয়ে দিয়ে ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেয়েছিলাম আমি। যা বললাম তা সবই সত্যি। হোমস বলল, ম্যাডাম, আমি জানি আপনি সত্যি কথাই বলেছেন, কিন্তু আপনাকে মোটেই সুস্থ বলে মনে হচ্ছে না আমার। বিভৎস হয়ে উঠেছিল ভদ্রমহিলার মুখের রং। মুখের কালো ধুলোর স্তরের চেয়েও ভয়াবহ সে বর্ণ। বিছানার একপাশে বসে পড়ে বলে চললেন উনি, বেশিক্ষণ এখানে আমি থাকছি না, কিন্তু পুরো সত্যটা আপনাদের জানাতে চাই। আমি এই লোকটা স্ত্রী। এ কিন্তু ইংরেজ নয়, রাশিয়ান। ওর নাম আমি বলবো না।
এই প্রথম নড়ে উঠলেন বৃদ্ধ। ভগবান তোমার ভালো করবেন, ভগবান তোমার ভালো করবেন। দুই চোখে গভীর অবজ্ঞা নিয়ে প্রফেসরের পানে তাকালেন ভদ্রমহিলা। সার্জিয়াস, তোমার এই জঘন্য ঘৃণিত জীবনটাকে কেন এমন ভাবে আঁকড়ে ধরতে চাও বলো তো? এ জীবনে ক্ষতি করেছো অনেকের, কিন্তু ভালো করনি কারোরই, এমনকি তোমার নিজেরও নয়। যাই হোক, বিধাতার নির্ধারিত সময়ের আগে তোমার ওই অপলকা জীবন সূত্র ছিঁড়ে দেওয়ার কারণ হতে চাই না আমি। অভিশপ্ত এই বাড়ির চৌকাট পেরানোর পর থেকে যথেষ্ট নির্যাতন গেছে আমার আত্মার ওপর, কিন্তু তবুও আমায় সব বলতে হবে, তা না হলে দেরি হয়ে যাবে খুব। জেন্টলম্যান, আমি তো বললামই এই লোকটা স্ত্রী আমি। ওর বয়স তখন 50 আর আমি ছিলাম 20 বছরের একটা মূর্খ মেয়ে। তখনই বিয়ে হয় আমাদের, রাশিয়ার একটা শহরে, একটা ইউনিভার্সিটিতে। জায়গাটার নাম আমি বলবো না। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আবার পিটপিট করে ওঠেন বৃদ্ধ। আমরা ছিলাম সংস্কারক, বিপ্লবী, নিহিলিস্ট। ও ছিল, আমি ছিলাম, আরো অনেকে ছিল। তারপর একটা সময় এলো যখন আমরা প্রত্যেকেই ঝামেলায় জড়িয়ে পড়লাম। একজন পুলিশ অফিসার খুন হয়েছিল, গ্রেপ্তার হলো অনেকে, সাক্ষী সাবুদের দরকার হয়ে পড়লো। তখনই নিজের জীবন বাঁচাবার জন্য এবং বিস্তর পুরস্কারের লোভে আমার স্বামী তার নিজের স্ত্রী এবং সঙ্গীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। হ্যাঁ, ওর ওই স্বীকারোক্তির পর আমরা সবাই গ্রেপ্তার হলাম। কয়েকজন উঠলো ফাঁসিকাঠের মঞ্চে, আর কয়েকজন গেল সাইবেরিয়ায়। শেষের দলে আমি ছিলাম, কিন্তু যাবজ্জীবন মেয়াদ ছিল না আমার। নোংরা পথে পাওয়া সমস্ত অর্থ নিয়ে ইংল্যান্ডে চলে এলো আমার স্বামী। সেই থেকেই পরম শান্তিতে আছে এখানে। ও অবশ্য ভালো করে জানে, যেদিন ব্রাদারহুড জানতে পারবে ওর ঠিকানা, সেদিন থেকে 7টা দিনও যাবে না ন্যায় বিচারের দণ্ড ওর শিরে নেমে আসতে। এখনো কিন্তু ওর শয়তানির চূড়ান্ত দিকটা আমি আপনাদের বলিনি। অর্ডারের কমরেডদের মধ্যে একজন ছিল আমার প্রাণের বন্ধু। মহান, নিঃস্বার্থ আর প্রেমময় তার চরিত্র। এর কোনোটি কিন্তু অ্যানার স্বামীর নেই। জোর জবরদস্তি, জুলুমবাজিকে ঘৃণা করত সে, ভালোবাসত অহিংসাকে। হ্যাঁ, অপরাধী ছিলাম আমরা প্রত্যেকেই, অবশ্য যদি একে অপরাধ বলা যায়, কিন্তু সে নয়। এই পথ থেকে ফেরানোর জন্য চিঠি লিখত সে আমায়। এই চিঠিগুলোই বাঁচাতে পারতো ওকে, আর পারতো আমার ডায়েরিটা। আমার প্রতি তার মনোভাব, আমার আবেগ, অনুভূতি প্রতিদিন লিখে রাখতাম এই ডায়েরিতে। আর লিখতাম আমাদের প্রত্যেকের ব্যক্তিগত মতামত। ডায়েরি আর চিঠির তারা দুটোই খুঁজে বার করে নিজের কাছে রেখে দেয় আমার প্রতিদেবতা। শুধু রেখে দেওয়া নয়, একদম লুকিয়ে ফেলে এই দুটি জিনিস এবং আপ্রাণ চেষ্টা করে ওই যুবা পুরুষটির জীবন দ্বীপ নিভিয়ে দিতে, কিন্তু ব্যর্থ হয় সে। প্রাণে বেঁচে গেলেও মুক্তি পেল না অ্যালেক্সিস। তাকে পাঠানো হলো সাইবেরিয়ায়। সেইখানেই এখনো এই মুহূর্তে সে কাজ করে চলেছে একটা নুনের খনিতে। ভাবুন তো তার অবস্থাটা, শয়তান কোথাকার। এখন এই মুহূর্তে যার নাম উচ্চারণ করার যোগ্যতাও তোমার নেই, সেই অ্যালেক্সিস কৃতদাসের মতো গতর খাটিয়ে কোনো রকমে বেঁচে রয়েছে। আর তবুও কিনা তোমার জীবন আমার হাতের মুঠোয় থাকা সত্ত্বেও আমি তোমায় রেহাই দিচ্ছি। সিগারেটে টান মেরে বললেন বৃদ্ধ। তুমি তো চিরকালই এমনই মহিয়সী। উঠে দাঁড়িয়েছিলেন ভদ্রমহিলা, কিন্তু পরক্ষণেই একটা করুণ ছোট্ট চিৎকার জেগে ওঠে তার গলায়। ধপ করে তিনি আবার বসে পড়েন বিছানায়। বলেন, শেষ আমায় করতেই হবে। আমার মেয়াদ ফুরলে উঠে পড়ে লাগলাম ডায়েরি আর চিঠিগুলো উদ্ধারের কাজে। রাশিয়ান গভর্নমেন্টের কাছে দুটো জিনিস পাঠালেই হলো, তাহলেই খালাস পাবে আমার বন্ধুটি। আমার স্বামী যে ইংল্যান্ডে এসেছে তা আমি জানতাম। মাসের পর মাস তল্লাশি চালালাম, শেষকালে আবিষ্কার করলাম তার ঠিকানা। ডায়েরিটা যে এখনো তার কাছে আছে তা জেনেছিলাম সাইবেরিয়াতে থাকার সময় ওর একটা চিঠি পেয়ে। ডায়েরির পাতা থেকে কয়েকটা অংশ তুলে তিরস্কার করে চিঠিটা লিখেছিল আমায়। কিন্তু প্রতিহিংসা নেওয়ার প্রবৃত্তি যার এতখানি, সে যে নিজে থেকেই সুরসুর করে কোনো দিন ডায়েরিটা আমায় তুলে দেবে না তা আমি জানতাম।
নিজেকেই তৎপর হয়ে সংগ্রহ করতে হবে সেটাও আমি জানতাম। এই উদ্দেশ্যেই একটা প্রাইভেট ডিটেকটিভ প্রতিষ্ঠান থেকে একজন এজেন্টকে নিযুক্ত করেছিলাম এ কাজের জন্য। সেক্রেটারি হয়ে সে এলো আমার বাড়িতে। সার্জিয়াস, সে হলো তোমার দ্বিতীয় সেক্রেটারি। খুব তাড়াতাড়ি কাজ ছেড়ে দিয়েছিল সে। কাগজপত্র যে কাবার্ডে থাকে এ খবর সে সংগ্রহ করলো এবং চাবিটারও একটা ছাপ এনে দিল আমায়। এর বেশি এক পাও সে যেতে রাজি হলো না। বাড়ির একটা নকশাও সে আমায় দিয়েছিল আর বলেছিল দুপুরের আগে সব সময় ফাঁকা থাকে পড়ার ঘরটা। সে সময়ে সেক্রেটারি ব্যস্ত থাকে ওপরে, তাই শেষ পর্যন্ত সাহসে বুক বেঁধে নিজেই এসেছিলাম কাগজগুলো উদ্ধার করতে। সফলও হয়েছি, কিন্তু হায় রে, কি চরম মূল্যই দিতে হলো তার প্রতিদানে। কাগজগুলো সবে নিয়েছি, চাবি ঘুরিয়ে কভারটা বন্ধ করেছি, এমন সময় ছেলেটি চেপে ধরলো আমায়। সেদিন সকালেই তার সঙ্গে দেখা হয়েছিল আমার। রাস্তায় তার সঙ্গে দেখা হওয়ায় জিজ্ঞেস করেছিলাম প্রফেসর কোরাম থাকেন কোথায়। তখন জানতাম না যে সে এ বাড়িরই কর্মচারী। এক্স্যাক্টলি বলে ওঠে হোমস। বাড়ি ফিরে এসে সেক্রেটারি প্রফেসর কোরামকে জানালো রাস্তায় দেখা মেয়েটার কথা। তারপর শেষ নিঃশ্বাস ফেলার সময় এই খবরটাই সে পাঠাতে চেয়েছিল যে সেই মেয়েটি তাকে খুন করেছে, যে মেয়েটির কথা সে এই মাত্র আলোচনা করে এসেছে প্রফেসরের সঙ্গে। আমায় কথা বলতে দিন। আদেশের সুর ধ্বনিত হয়ে ওঠে ভদ্রমহিলার কণ্ঠে। যন্ত্রণায় কুঁচকে ওঠে তার মুখ। ও পড়ে যেতেই ঘর ছেড়ে ছুটে বেরিয়ে পড়লাম আমি। ফুল দরজা দিয়ে ঢুকে পড়লাম আমার স্বামীর ঘরে। ও চেয়েছিল আমায় ধরিয়ে দিতে, কিন্তু আমিও বুঝিয়ে দিলাম যে ও কাজটি করতে যাওয়ার আগে তার মনে রাখা উচিত যে তার জীবনও আমারই হাতে। আমাকে আইনের খপ্পরে দিলে আমিও তাকে সঁপে দেব ব্রাদারহুডের কবলে। আমি যে শুধু আমার জীবনের জন্যই বাঁচতে চেয়েছিলাম তা নয়, আমি আমার উদ্দেশ্য সিদ্ধ করতে চেয়েছিলাম। ও বুঝলো আমার যা কথা সেই কাজ। বুঝলো যে ওর অদৃষ্টও নির্ভর করছে আমার অদৃষ্টের ওপর। শুধু এই কারণেই আমায় আড়াল করতে চেয়েছিল, আর কোনো কারণের জন্য নয়। অন্ধকারাচ্ছন্ন একটা লুকোনোর জায়গায় আমাকে ঠেলেও ঢুকিয়ে দিল। পুরনো যুগের চিহ্ন এই খুবচি জায়গাটার হদিশ সে শুধু নিজে জানতো। নিজের ঘরে খাবার আনিয়ে খেত, তাই ওর খাবারের অংশ আমাকেও দিতে পেরেছিল। ঠিক ছিল যে পুলিশ বাড়ি ছেড়ে বিদায় হলে রাতের অন্ধকারে গা ঢাকা দেব আমি, আর কোনো দিন ফিরে আসবো না এই অঞ্চলে। কিন্তু জানি না কেন আমাদের প্ল্যান ফাঁস হয়ে গেল আপনার কাছে। পোশাকের ভেতর থেকে বুকের কাছে লুকোনো ছোট একটা প্যাকেট টেনে বার করলেন ভদ্রমহিলা। বললেন, এই আমার শেষ কথা। এই প্যাকেটের বিনিময়ে মুক্তি পাবে অ্যালেক্সিস। ন্যায় বিচারের প্রতি আপনার শ্রদ্ধা আর অনুরাগের বিশ্বাসেই এই জিনিস গচ্ছিত রাখলাম আপনার হাতে। নিন, রাশিয়ান এম্বাসিতে পৌঁছে দেবেন এই প্যাকেটটা। আমার আমার কর্তব্য শেষ হয়েছে। থামাও ওকে, চেঁচিয়ে উঠল হোমস। ঘরের মতো ঘরের মাঝ দিয়ে ছুটে গিয়ে ভদ্রমহিলার হাত থেকে ছিনিয়ে নিল ছোট্ট একটা শিশি। বড় দেরি হয়ে গেছে। বিছানার ওপর লুটিয়ে পড়তে পড়তে বললেন উনি। বড় দেরি হয়ে গেছে। গোপন স্থান ছেড়ে বেরিয়ে আসার আগেই বিষ খেয়েছি আমি। মাথাটা ঘুরছে। চললাম। প্যাকেটটার কথা স্মরণে রাখবেন স্যার, এ দায়িত্ব আপনার। শহরের পথে ফেরার সময় ট্রেনের মধ্যে বলল হোমস, খুবই সোজা কেসটা, কিন্তু কয়েকদিক দিয়ে বেশ শিক্ষামূলক। প্রথম থেকেই পুরোপুরিভাবে কেসটা নির্ভর করছিল ওই চশমাটার উপরে। কপাল ভালো, তাই মরার আগে চশমাটা ছিনিয়ে নিতে পেরেছিল স্মিথ। তা না হলে এই রহস্যের মর্মোদ্ঘাটন কোনোদিন সম্ভব হতো বলে মনে হয় না আমার। কাঁচ দুটোর শক্তি লক্ষ্য করেই বুঝেছিলাম এই চশমা যিনি ব্যবহার করেন তাকে প্রায় অন্ধ বললেই চলে, এবং চশমা ছাড়া তিনি নিতান্তই অসহায়। তাই তুমি যখন আমাকে বিশ্বাস করতে বললে যে এতটাই সরু এক ফালি ঘাসের ওপর দিয়ে গেছে অথচ একবারও ভুল পা ফেলেনি, তোমার মনে থাকতে পারে তখন আমি বলেছিলাম কাজটা সত্যি বড্ড অসাধারণ। মনে মনে কিন্তু আমি নিশ্চিত জানতাম যে এই কাজ একেবারেই অসম্ভব। তার আর একটা চশমা থাকলে অবশ্য আলাদা কথা, কিন্তু তা তো সম্ভব নয়। তাই ভদ্রমহিলা যে বাড়ির মধ্যেই আছেন এমন একটা হাইপোথেসিস বেশ গুরুত্ব নিয়ে ভাবতে শুরু করেছিলাম আমি। দুটো করিডোরে দেখলাম একই রকমের দেখতে নারকেল দড়ির মাদুর, তাই দেখে বুঝলাম পথ ভুল করা খুবই স্বাভাবিক তার পক্ষে। সেক্ষেত্রে তিনি যে প্রফেসরের ঘরে ঢুকেছেন তার না বললেও চলে, কি তাই তো?
তাই প্রথম থেকেই রীতিমতো সজাগ হয়ে রইলাম। আমার ধারণা যাতে সত্য প্রমাণিত হয় এমন কোনো কিছু যাতে চোখ না এড়ায়, সতর্ক তথ্য চোখে, তাই সব দিক দেখতে লাগলাম। তন্ন তন্ন করে ঘরটাকে পরীক্ষা করে দেখছিলাম লুকুবার মতো কোনো জায়গা আছে কিনা সেটা জানার জন্য। কার্পেটটা একটানা পাতা এবং মেঝের সঙ্গে পেরেক দিয়ে আটা, তাই মেঝের ওপর চোরা দরজার সম্ভাবনা নাকচ করে দিলাম। বইগুলোর পেছনে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকার জায়গা থাকলেও থাকতে পারে। জানেন তো, সেকেলে লাইব্রেরিতে এ ধরনের কায়দা হামেশাই দেখা যায়। দেখলাম মেঝের সব জায়গায় পর্বতমান বই, কিন্তু একটা বুককেসের সামনেটা একদম ফাঁকা। গোপন জায়গার দরজা হয়তো এইটাই, কিন্তু আমার সাহায্য হতে পারে এমন কোনো চিহ্ন দেখতে পেলাম না। তবে কার্পেটটার রং ম্যাটমেটে ধূসর বাদামি, আর এরকম রঙের কার্পেট পরীক্ষা করা খুব সহজ। তাই এমন চমৎকার সিগারেটগুলোর অনেকগুলো শেষ করে ফেললাম একটুখানি সময়ের মধ্যেই, আর ছাইটা ফেলতে লাগলাম সন্দেহজনক বুককেসটার সামনে সমস্ত জায়গাটার ওপর। কৌশলটা খুব সহজ, দারুণ কাজে লাগে। তারপর নিচে নেমে গেলাম। ওয়াটসন, তোমার সামনেই তো আমি প্রমাণ করলাম আমার ধারণা সত্য। প্রমাণ করলাম যে প্রফেসর কোরামের খাওয়ার পরিমাণ বেড়ে যাওয়াই স্বাভাবিক, তাই নাকি? তুমি অবশ্য আমার কথার এলোমেলো ধরন থেকে কিছুই বুঝে উঠতে পারোনি। আবার আমরা গেলাম ওপরের তলায়। সিগারেটের বাক্স উল্টে দিয়ে খুব কাছ থেকে ভালো করে দেখে দিলাম মেঝেটার অবস্থা। সিগারেটের ছাইয়ে চিহ্নটাকে পরিষ্কার বুঝলাম আমাদের অবর্তমানে গোপন জায়গা থেকে বেরিয়ে এসেছিলেন ভদ্রমহিলা খাবার খেতে। এই জন্যেই প্রফেসরের অমন খিদে বেড়ে গিয়েছিল বলে মনে হয়েছিল মিসেস মার্কারের। আসলে তিনি দুজনের খাবার সাপ্লাই করছিলেন। হপকিন্স, শেরিং ক্রস তো এসে গেল, নিশ্চয়ই এখন হেডকোয়ার্টারে যাবে। ওয়াটসন, চলো, একটা গাড়ি নিয়ে তুমি আর আমি যাই রাশিয়ান এম্বাসিতে।